কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদার চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করেছে। তার সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা এসে পা ফেলুক, গালমন্দ করুক, ওর গাল আর পা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেকি হাসল। উর্মি বুঝতে পারল ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থাকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল, তুই আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার স্বরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ অপ্রস্তুতভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝেও উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বলকে এসব বুঝে না? খুব বুঝে। একবার লজ্জা ভেঙে দুটির দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটাক্ষণ রুমুকে জ্বালানো হবে। একমাকে শীত যায়? যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করল, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসল। উজ্জ্বলকে চালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি। তুই কবে রাজি হবি? চল বিয়ে করি। এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাট একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। উর্মি বলে, এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটাল নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করল না। তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামাকাপড় ব্যাগে ভরল। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহরে জোরে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল অশরী ঝড়ে। গাছপালার উতাল পাতালের ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা।
এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খেচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফেলল। দেখ, ভিজে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। এ কি, তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এ কি বউ, কাঁদছো কেন? এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে। দেখলি, তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসা যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফেলল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ, তবে রুমুকে কিছুতেই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে আর জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রুমু বুঝতে পারল উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে, আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এসব পোস্ট দিব এবার ফোন দিয়ে। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি জলজান্ত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে। এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগের উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতে রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকাতে রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে। ইয়েস অর নো? ধরে নিন কোনো উত্তর নেই। তাও নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাঁজো কোলে তুলে নেয়। ভয়ে গালটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উঠার পাতাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলনের বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরছে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়। উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি?
রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারল বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায় তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল, টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতার হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুট ঝামেলা করল, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেলল, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করল অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলো পাথারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে। ঠিক আছে। তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টিমাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে তক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমোবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে উঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না? তবে আমাকে ঘুমোতে দাও। সারাদিন যদি ঘুমে ঝরতে থাকি তবে কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরও কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? আর এই বাড়ির ভবিষ্যৎ করতেই তুমি হাতে হাতে এগিয়ে দেবে। এই যা যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলতো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? আরে খারাপও তো থাকতে পারে। সত্যি করে বলো তো, রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি 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 বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি বলো? জানি, হও না। আরে হতেও তো পারো। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি রুমুর পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতের দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে।
রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন আমার কাছেই ছিল। একমাত্র তুমিই দেখেছো আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমু পেলো কি করে? এইসব প্রশ্ন শুরুর থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো মনে রেখো। হ্যাঁ, রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামলো মুষলধারে বৃষ্টি। পানির কণা যে এখনই জানালার ঠাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়েচড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছিস ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমাতে দিচ্ছিস না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস? উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদরে ডাক, ছেলেটা পিট পিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছেড়ে ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমাদের জ্বালিয়েছে, ভালোবেসেছে, আর তুই বলে এত বড় অপবাদ দিলে? ঠিক আছে, ঘুমা। রুমুর বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখন সে শুয়ে পড়ল, তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছেড়ে ঘুম আসবে না? এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি? ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতে গালে বেশ কয়েকটি চুমু খেল। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার চুমুতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুঁচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবনও থাকে, তবে জীবনই ভালো। দুজন মিলে এখন থেকে জীবনে জীবনে খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দেন। আমি যদি জানতাম আপনি এমন কেমন? কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজারটা টেনে টেনে সারা শরীর টান টান করে বলে, ওকে, ঘুমা। জ্বালাতন করবো না, তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবে। আমি আমার কন্ট্রোল হারাতে পারি, এই ক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করে না। রুমু ঠোঁট বাঁকালো। গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ডয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে, উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে জগতের নায়িকারা ফেল। উজ্জ্বল খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেবো আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করলো। গতকালকে সব খাবার ফ্রিজে ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারল। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে ফ্রেশ লাগবে। রুমু উঠে বসল, কিন্তু আবার বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খেঁচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলল উজ্জ্বলের গায়ে। বিয়াদব লোক রয়ে শয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস, তখন তো। এই চুপ। রুমু চেঁচিয়ে উঠল। তা দেখে হাসল উজ্জ্বল। মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল সেরে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবে।
যান বের হন, এবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি, এখন আমি কিছু বলেছি তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার থেকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল একবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্ট টেনে খুলে ফেলল। রুমও এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে, যে পুরুষের যেখানে কন্ট্রোলেস হওয়া দরকার সে সেখানে হয়, যেমনটা আমি হচ্ছে। রান্নাবান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা। এর বেশি কিছু তার ধারণাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতো ছোটাছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘোরেও তার আবল তাবল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই সময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বোলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করল না, বরং সারাটা রুমে কাঁথা মরিয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন করছেন কেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মরিয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকেই জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটত আর আবল তাবল বকবক করত। এসবে তাকে একমাত্র সামলাতে পারত তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো ঘরে ভরতে হবে। কি মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছু করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয় লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করল না সে। দাঁড়িয়েছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে, রুমু চল কই মাছ ধরি। উজ্জ্বল, এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। হুম। চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমুর এসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখি বড় হয়েও একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন রাখলো। উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে। একদম ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম। টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, যা নিয়ে আয়। ঠোঁট কুচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়ম আনল। সবচেয়ে অবাক করা ব্যাপার,
উজ্জ্বল এক সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়ম নিয়ে আচার খেতে লাগলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিভে লোল পড়ে যাচ্ছিল। রুমু, এসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালের প্রিপারেশনই রেখেছিলাম। ওমা, এখন থেকে উল্টে আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসল। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মচাইছে? টক খাওয়ার কথা তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস, যেতে আমি রেগে যাই? বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সে মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করল না, থম মেরে বসে রইল। এক বয়ম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের দরুনে আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠাই দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচণ্ড রোমান্টিক সিজম মেয়ে। বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো, এরপর থেকে কোথায় পালালো রোমান্টিকতা? উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না। মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না। বললেই হলো আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছে, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দায় গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল ভয় লাগছে তো? বাজির শব্দে কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখল। ভেজা চোখের পাতায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনল? মোটেও না। তিরতির করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর দুহাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলো পাতারে চুমুতে ভরিয়ে দিল। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমু চোখ খিচে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতে রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন, ঔষধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ। প্রতিদিন 6 বেলা করে ওষুধ না খেলে বাঁচব না রে। উজ্জ্বল, এই ওষুধ। কথা বলো না, চুপ। উজ্জ্বল থমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতে আলো দেখা পেয়ে দুজনে অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোমরা বৃষ্টিতে ভিজদাচ্ছ কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্কারা করো? বৃষ্টিতে ভিজা কিসের ওষুধ খাও? আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ। সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসই আছে, তাই সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজই অমৃত। রুমু দাঁত কিরমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না। তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রুম ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জিভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানালার কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করো না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করো না। দেখ
তুই রাগ করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। তাও কথা বল। হ্যাঁ ডার্লিং। রুমু উঠে গেল, রান্নাঘরে গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমাতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। সেন্টু গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকাবাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রুমু পেছন ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তেই ছনছন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহন রূপে তারা তাজ্জবনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, সো হট সুন্দরী। উজ্জ্বল পেছনে তাকাতে বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথরে কাঁপতে থাকে তার পা। এটা কে হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গের ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোমার কপাল পুড়ল। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ রফা দফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নেই। কেন নাই? মান সম্মানের 12টা বাজে আবার বলছিস? তুই সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ছেড়ে বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলে ছিল না, বিশ্বাস করুন। আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটাই চিমটি কেটে দিতাম। রুমু পুনরায় হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল, দাঁত কিরমিরিয়ে বলে, খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে, গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবে আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরও বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেলল ওড়নার সাহায্যে। এ কি রুমু, এভাবে মুখ ঢেকেছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখে কি অবস্থা? উর্মি গাল থেকে ওড়নাটা টান দিতে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। উর্মির লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে। এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এ ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই, আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টক বগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না।
শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসল চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পড়ে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসল রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতে মুখ কুঁচকে বলে, এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না, লাগে না। তুই পাশে থাকলে লজ্জায় উড়ে যায়। আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? তুই খাতো। বাসর ফাসর শেষ করে নিশ্চিত হয়ে গেছে। তুই আসলে ফল ফল কথা বলতে আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে, বউ, রাগ করো না। আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নিরে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করল। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে, পাশে শুয়ে খোঁজ গল্পে মেতে থাকবে। নার্গিস ফেললেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা, ভাত দাও। আমি বাড়ি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে সেখানেই আছে, নিরাপদে আছে? হুম, তাহলে? বাদ দাও। রাশিদার ঝামেলা করেছে? সে তো প্রতিদিনই করে। ওর বাড়ির উঠান থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলে করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান নামে যাক। খেতে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়েছে। হুম মানে? মানে হুম। উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ছেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছে আম্মা। মজা করছিস? একদম না, তোর মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রোমাকে ছাড়বো না। ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা, টাসকে খাইও না। রসের ঝামেলা পাকালে ঝুমুরে ছাড়বো না। কাবিন স্বেচ্ছে বেছে নিছে। ওই মেয়ে যদি তোরে ছেড়ে? ছাড়বে না, মগজ ধুলে করছে। নার্গিস কিছুই বললেন না। তিনি কিছুক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিংকর্তব্য বিমূঢ়। এটা কে হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না।
সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনে দুপুরে এই ছেলে খুনাখুনি করতে দ্বিধা করবে না। তার একমাত্র ছেলে, ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলে তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস, ইচ্ছে করছে গায়ে সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই রুমুকে বিয়ে করব। কি জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন, পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সব কিছু তুই সামলাবি, আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি, বউটা আমার, ঝামেলাটাও আমার। বউ, বড় বড় কথা ফুটছে মুখে। বউ পালার মধ্যেও তোর আছে ইতর কোথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে, মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসলো বিছানায়। উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমে সব ভুলে গেছি রে, শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমার কাছে বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বললো? মাথায় ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচা যান কি বললো? এই বিয়ে সম্পর্কে তিনি কিছু জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জানে বিয়ে করেছে তো, হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করল। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে। যদিও এমন একটা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করল তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতে দেখতে পায় রুমু কাঁদছে। এই, তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চড় মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই, আবেগ দেখে একটু ভালোবাসার কথা বলতে তো পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথাই ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে, দিবে চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্য তো বলি, দুঃখ আসার আগে শোকটা ভোগ করতে দে। সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়। তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিখি ধ্বনি। হ্যাঁ রামজাদি, ফোন কেন ধরিস না? হ্যাঁ, তোকে কি বলেছি? আর তুই কি করিস? হ্যাঁ, আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? হ্যাঁ, উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে কল লিস্টে ডিলিট করে ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয় বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরল উজ্জ্বল, যার দরুনে গলায় ফাঁস পড়ল রুমুর।
শ্বাস আটকে আসায় মেয়েটা ছটপট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদারসে গুঙানের শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাশতে কাশতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করল। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য একটুর জন্য কি? আমার গলা। রুমু গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। উর্মির উপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকাধমকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কি না শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কে মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানল এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কোলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি চলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলে? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল। রুমু চমকে গিয়ে ঢোক গিলল। তার মানে উজ্জ্বল কিছু আঁচ করেছে? উজ্জ্বল কি কিছু জেনে ফেলল? কি হলো, মুখে কোনো কথা নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার্পেটে আমি জানি তো। তোর মাস্টার জলসা, তোর মা স্টার জলসা, জি বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রুমু রেগে গেল। পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন। আমার মা খারাপ, কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস রমু। আমার মাথায় হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছি না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কি ঘটবে? বউ হিসেবে অস্বীকার করবেন? তুই বেশি বলছিস রমু। আপনি কম করেছেন। বিয়ের স্বাদ মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেটা রাগের দরুনে রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে হতে হয় পানি। অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিকশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই, আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো?
কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যা ইচ্ছে তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। আপনার নার্সকে বলুন থামতে। ক্ষতের স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনের প্রেমলাপ করছেন। নেব না হসপিটালে চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো যাব না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল বসল। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে, দু চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এ বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারল উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। রুমুকেও অপমানিত হতে হবে, এসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতরে রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো, অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল খোলা করল। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগে জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে উজ্জ্বল, যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গটগটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হলো রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতেই উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গেল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আটকে উঠে সে। বন্ধ চোখের পাতা ফটাফট খুলে ফেলল উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ, জাহান নামে। কোথায় যাবে? যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতে জাহান নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সোয়াব কামিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টনটন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারো সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরও 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে।
গুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনের দু কোণায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত দেমাকি ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। এ কি, আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না? কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশের মুখ থেকে শুয়ে পড়ে। রুমু কম যায় না। বালিশ টেনে সরিয়ে ফেলে উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকি দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না, মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না। আমি কান্না থামাতে পারছি না রে বউ। আর জোরে কাটলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? এই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোল আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝেও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই। না রাগে, না জেদে, না রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলেরও কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কখন যেন চুমু খাওয়ার রুছিলে আমার ঠোঁট কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়া কামড়ে ট্রেনিং আমিই দিয়েছিলাম, এখন তো সাইড এফেক্ট ভোগ করছে। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা ছকছক করছে, সাদা নীল মিশে একে একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করছে। সদ্যফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে। বালিশের কোনা কামড়ে কিছুটা আমতা আমতা করে বলে, এই চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? বলেছিলাম? একদমই না। তাহলে? রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। এই বউ, তোকে একটু ছুঁই, একটুখানি আদর করব। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দিই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার, আমার কান্না নিয়ে মজা নেবে না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো করছে, তুই কি সত্যি রাশেদের কথা আমার সাথে এসব করছিস? উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিরমিরিয়ে বলে, আবার সন্দেহ? উজ্জ্বল, আবার সন্দেহ করছেন? রাশেদের কথা আমি স্পষ্ট বুঝেছি, তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছি রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনোদিন আসেও, নিজেকে বাঁচাতে হলে এসব ছেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগেই আপনি জলঘোলা করলেন। আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন যেন আমি। থাক, থেমে যাই। যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস। তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখবো তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব, সেদিন বুঝবি এই উজ্জ্বল কি। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসল। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোমান্সের উছিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবু এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দিবেন? আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথায় তুই এসবে মোট পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করব।
হুম। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড জ্বালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়ায়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়। রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মিশায়। শ্বশুরবাড়ি যাবে? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত? এটা ঝড়ের কবলে পড়বে কিন্তু। আপনি আছেন তো? আমি ততক্ষণ পারবো যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে তুই যদি না থাকিস তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই। ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল। এতক্ষণ সবাইকে খাবার বেড়ে সেও বসল। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাও, সে এমন করছে। তোরা বেড়ার জাত খুব ভালো। চুপচাপ খা। আর একটা কথা শোন, আম্মা ফোন করেছে। চাচি নাকি মামলার ধমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়। একা যাবো না, বউ নিয়ে যাবো। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এর জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। হাতের কাজ শেষ করতে হবে। সে কি, আমি তো ভাবলাম শপিং করতে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি। তোর ভাইয়া বললো তোদের নিয়ে যেতে। খেয়ে দিয়ে আমি বের হব। শপিং মানে ঘরের বাইরে যেতে হবে। না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রেস? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশাদকে চেনো না, সে বড্ড শেয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই যাই। না না, একা যাবে না। রাশাদের সাথে যদি দেখা হয়েছে তখন কি করবে? ভালোর জন্য বলছে, বের হইও না। কিছু হবে না। তুই ফাও চিন্তা করছিস না তো? উজ্জ্বল অনেকবার বারণ করলো, কিন্তু উর্মি কোনো কথা শুনল না। উজ্জ্বল নিজ কাজে বেরিয়ে গেল। অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কেনে, শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আরেকটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল, রাশেদের ভয়ে সতর্ক থাকার কথা ভুলেও গেল। দ্বিপ্রহরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি মেয়েটা। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কি রে আপা, রামা কোথায়? আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম। রুমু আমার পেছনেই ছিল। হঠাৎ মেয়েটা গায়েব। আধা ঘন্টা যাবৎ খুঁজতে যাচ্ছি। আমি ওকে পাচ্ছি না। উজ্জ্বল। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। ভয়ে শরীরটা আরও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখল কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হইও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমুকে কোথায় পাবি। জানি না, মাথা কাজ করছে না, কি করবো আমি? রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করল। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকে লোক লাগিয়েছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এই পাশ ওপাশ চোখের পলক ঘোরালো রুমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানি টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো। রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসল। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারো নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো, অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে
উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষ কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানির সাথে কথা বলে, সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা যথাস্থানে রাখল রুমু। একগাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানালো। বাইকের শব্দে মাথা ঘোরালো রুমু। ওই তো উজ্জ্বল এসেছে। ছেলেটা চটজলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না, দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেননি? মতো করে সময় দিস নে, তুই এবার আসলে গোসলের খবর নিয়ে। যা দুষ্টু। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, ব্যথা করছে। ব্যথা পেলে কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো, তুই এখানে এলে কি করে? আমি আর উর্মি আপা রাস্তা পার হব। উর্মি আপা রাস্তার মাঝামাঝিতে আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ার বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার না হয়ে উল্টো দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে। ব্যাস, তারপর দিলাম এক দৌড়। উনিও আমার পেছনে পেছনে আসেন। তারপর দিশা হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি, কোনো রাস্তা দিয়ে এলাম কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আঙ্কেলদের কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্ধ্যা তালিকা রেখে দুনিয়ার সব গালি একদিনেই দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলিজা হাতে চলে এসেছিল। ও, এত ভয় পাচ্ছিলেন? সকালেই তো কে জানি বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে, এটা আমি মানতে পারছি না। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করছে ঘুম। তার মাঝে রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দিয়ে কড়া একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করল। আগামীকাল ভাগ্যে কি যে আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরুদ নেই, সেই ছেলেকে না আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব তো মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে বা আরেক দেশে। টি শার্টের কোনা তোলে পিঠের এক পাশ সাদৃশ্যমান। উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল। রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, হুম ওঠ, আমি গোসল করেছি। হুম আরে কলিজা, ওঠ না। হুম কি হু হু করছিস? ওঠ না। উজ্জ্বলের ডাকাডাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফ, উজ্জ্বল ভাই বিরক্ত করবেন না, সরুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজব্যান্ড, স্বামী, পতি। এ চুমু, ওঠ না। কত রাত কেটে গেল দৌড়তে। উফ, ঘুমাতে দিন। অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে স্বভাব। উজ্জ্বল বাধা মানে না। রুমুকে ঠেলে আরও কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুঁচকে উজ্জ্বলকে বকতে থাকে। অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেকদিন পর বউটাকে কাছে পেয়েছে,
তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উড়ে যাচ্ছে। উজ্জ্বলের এলোপাতাড়ি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিট পিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করো না। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্য এতদিন ইচ্ছা করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমাতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসল সে। তার মনে আমাকে বোকা বানালে? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল? উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি শোধে আসলে ফেরত দেব। রুমু চোখ ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবো তো শ্বশুর বাড়ি, দ্বিতীয় বাসের ব্যবস্থা করবো চুমু বউ। আমার ভাই আপনার বাসরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিবে। চুপ, রোমান্টিক মুহূর্তে এসব ছাত্রলে কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন, থাকবো না আপনার সাথে। রুমু সুযোগ বুঝে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগড় নিস্তব্ধ সময়টাকে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুতে চোখ ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পেশে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়, এসব তো নতুন নয়। দাঁতে দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইকে চেপে বসেছে রুমু। উর্মু তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসে। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হৈহুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেনটা গলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শতরূপে ঠোক গিলে। সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমাতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না, তার ভাগ্যে কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে। হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমু বউ, চা চলবে? হুম। উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুনে শাড়ি সরে রুমুর পেটটা সাজের সমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমরা হটনেস না ছড়ালে বেশি খুশি হব। বাড়িতে বউ এসেছে, নতুন বউ। সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা, বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা। কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগুড় নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়েক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো করে আসেনি। উর্মি তামিম দুজনেই নীরব তারা, জানতো রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।
উজ্জ্বলের মাথা গরম হয়। মায়ের দুহাত ঝেড়ে বলে, আম্মা, তাকাও আমার দিকে, তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতো আমার মতো কি? তুই তোর কবর খুললি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর করেছে মানে কি? আমি কি করেছে? তুই রাশেদরে চিনিস না? অবুঝের মতো কথা বলিস না। আমি অবুঝ? তোমরা অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আম্মা শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা, আমি ভুলিনি, কিন্তু এইসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো। অতি দ্রুত এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা, তুই কথা দে আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আরেকবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে ধীর হয়ে দাঁড়ান। রুমু, তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটা লোভ দেখায়নি যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজুরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি। আমি আগেই বলে দিলাম। এখন যা যা বলছি ভবিষ্যতেও এইসব কথা ভুলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস। যেভাবে সবাই জেরা করছে, সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলেন। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বললেন, বউ পালার সাধ্য তোর আছে ইতর কোথাকার? এই বিয়ে আমরা মানা না মানায় নিশ্চয়ই তোদের কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না। লুকিয়ে এতটা দিন ছিলি, তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস। আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে। তোর ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি। আমাদের একটাবারও জানালিও না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করল। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে, টাকা পয়সা আপনার অভাব আছে? এত উপার্জন করে ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্ত অটল। উজ্জ্বলের বউয়ের ভরণ পোষণে তার নিজেকে নিতে হবে। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এই বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে, সে যে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে। আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মহব্বত থাকে, তবে ওদের নিয়ে এখান থেকে দূর হ। তোমাদের কতবার ফোনে বোঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন এই উজ্জ্বল, চল তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা, আমি কোথাও যাব না। আব্বা বলেছিলাম পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো। তখন নিশ্চয়ই আমাকে আকাইম্য মনে হবে না। সৈয়দ শামসুল তাচ্ছিল্যে হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটাও নিজে ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের।
প্রচণ্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ছেড়ে কেসে বলে, আব্বা, রুমু এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে কি তাকে অযত্ন রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন। এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দোলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি চাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতবাক চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দরুনে এসব বলেছে। একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে, তার বিরুদ্ধে মোকাবেলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখে ছেলেটা বিস্তার হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করল রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যে অদুষ্ট ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতে। উজ্জ্বল, এইসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ মনে আছে। একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিক ছাপ দিয়ে গেছে। তুই ঠোঁটের ছাপ থেকে কি যে তুলকালাম কাণ্ড করেছে। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্ট ছিল রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ সবকিছু তোর হবে। দেখলি, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচাজান যা বলছে তা আপনি করতে পারবেন? আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো। মেয়েটার উদম পেটে হাত রেখে চেপে ধরল শক্তভাবে। এখন এসে ভাবার সময় নেই। আজ তো কি বাড়ি তুলেছে, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা বন্ধ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি? আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টে বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাশের মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে, এবং সেই বউ রুমু। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাও দাও করে জ্বলছে। বাড়ির উঠোনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাটে বলের ছক্কা চলবেই। অথচ ঝামেলা খুব বেশি হলো না। রুমু ভয়ে কুঁকড়ে ছিল। মেয়েটার ভীত মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না? ভেবেচিন্তে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের ওপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর ওপর। তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে। এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্তমতে রুমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে একটানে টি শার্ট খুলে রাখল চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে। সে গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চুমু বউ, তুই এখানে? আপনি ঠিক আছেন কি না তা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও, দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফুলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না।
এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই মেয়েরা আমরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই না। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাশতে কাশতে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ। দেখো না, ভয় কুকড়ে যাচ্ছে। আসো, কাছে আসো, আর শক্ত করে জড়িয়ে ধরে। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আর ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোলবালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেটা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সব সময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের এই অমূল্য হীরাটি কেউ নিয়ে যাবে। এসব ভেবে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাটতারামি, অপরদিকে রুমুর চিন্তা, সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যার পর নাই। এত চিন্তার মাঝে গতরাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে গোগ্রাসে সময় অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমিকরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠেন। তাই বলে ছোচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখান দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রংঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতির সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাড়ি আলাদা থাকবে। চুমু বউ, শুনুন, কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শিয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানা বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেওয়া যাবে না। শিয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বল ভাইকে শিয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস ছাড়ল। তার মুখের রিয়েকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিনটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসল। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতেই সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাইকে ছেড়ে দেওয়ার লোক? হা, সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেখানে ক্যাপশন লিখল, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল। তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল। নিজেকে আড়াল রেখে চেক করে বুঝতে পারল আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তোলে রুমুকে কাছে টেনে বলে, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম? উজ্জ্বল এতক্ষণ ছিল নুয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়বুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়, তবু স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ, ওটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ।
উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঠেলে রুমুর কাছে আসতে রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরো ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায় এবার যাবি কই, উজ্জ্বলের সীমানায় বন্দি তুই, চুমু বউ। উজ্জ্বল হাতের আঁচলায় রুমুর গাল পড়ে যখনই মাথা ঝুঁকে তখনই রুমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়াট দ্য? উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পরপর 2 বার দেয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি আপনি কি বুঝলেন? কি বুঝেছে? তুই বুঝিস না? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোমান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করেছেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই, আমি ছোচা। তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ বাজে। উজ্জ্বল বারান্দার দরজা খুলল, সেই সাথে জানালার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান সুপ হয়ে যাবে। হোক সুপ, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুরবাড়ির সামনে বারান্দা থাকলে তো বিপদ দেখছে। উর্মি আবার বাসার বারান্দা এত কিছু করলাম, নিষেধ করলি না। আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফস্টাইল লস। একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ির মধ্যে হারে কিছুতেই কপালে জুটল না। বাবা মা ভিন্ন করে দিল। বউ ছোচা বলল, যা একটা বারান্দা আছে সে বারান্দাতে রোমান্স করা নিষিদ্ধ। এই অঞ্চলের জীবনে কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতে হিমেলকে দেখতে পেয়ে ভরকে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন, হিমেল ওখানে। জানে। জানেন মানে? জানি মানে জানে। তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছে। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে, হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, রাশাদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোমান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল, রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্স এফেক্ট পড়ে তখন? যদি কলিকাতে হারবালের প্রয়োজন পড়ে যায় তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইর কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি বুড়া? ব্রুকুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আচ্ছা তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি। যদিও রুমু ভাবতেও পারেনি চাচা যান যা বলেছেন তা করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে ফেলল। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে জমু বউ? মন খারাপ কেন?
আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচাজান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ, দুজনের ঘাড়া রক, একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারাও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্বে শুধু আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রুমুর কোলের বালিশটা ছড়িয়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা এড়ানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর ওপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নেই তো কি হচ্ছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হেসে বলেন, যাও যাও, এতই সোজা কদিন খেতে পারো দেখব। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে,